পরকীয়া করতে চাই। ফেসবুকে আমার স্ত্রীর এমন স্ট্যাটাসে আমি ধপ করে আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। মানে কি? কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। ছন্দা মানে আমার স্ত্রী হঠাৎ এমন স্ট্যাটাস কেন দিল? ও তো এই ধরনের মেয়েই নয়। পৃথিবীতে যদি একটা ভালো মেয়ে, একজন দায়িত্বশীল স্ত্রী, একজন মমতাময়ী ও ত্যাগী মা থেকে থাকে, তাহলে সেটা হলো ছন্দা, আমার স্ত্রী, যে কিনা শুধু প্রকৃতির মতো নিজেকে উৎসর্গ করতেই জানে। আমাদের 12 বছরের বিবাহিত জীবনে ছন্দা আমার কাছে কখনোই এমন কিছু চাইনি যা দিতে আমার সামান্যতম কষ্ট হয়েছে। বরং সেই অকৃপণ হাতে আমাকেই একতরফাভাবে বিলিয়ে গেছে। আমাকে ভালোবাসা দিয়েছে, সুখ দিয়েছে, একটা চমৎকার ছন্দময় জীবন দিয়েছে। একটা ছন্নছাড়া আপাতমস্তক বাউন্ডুলের ছেলে আজ একজন দায়িত্ববান সন্তান, পিতা, স্বামী, শুধুমাত্র ওরই জন্য। আমি আজ পর্যন্ত ছন্দার চোখে মুখে কোনো বিতৃষ্ণা খুঁজে পাইনি, যার কারণে সে এভাবে ভাবতে পারে। রোজকার মতো আজ সকালেও তো সে হাসি মুখে সংসারে যাবতীয় কাজ করলো। আমার অফিসের কাপড়গুলো ঠিকঠাক করে দিয়ে লাঞ্চ বক্সটা সাজিয়ে দিল, বাচ্চাদের খাইয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দিল। তারপর যথারীতি সেও কলেজে যাবার জন্য তৈরি হলো। ছন্দা একটা আধা সরকারি কলেজে বাংলা পড়ায়। দারুণ বই পাগল মেয়ে, আর লেখার হাতও নাকি চমৎকার। আমি গল্প কবিতা খুব একটা বুঝি না, তবে অন্যদের মুখে শুনেছি ছন্দার লেখায় নাকি ভিন্ন গন্ধ রয়েছে, চুম্বকত্ব রয়েছে। ছন্দার গাম্ভীর্য এবং চমৎকার ব্যক্তিত্বের কাছে অন্য সবকিছু ম্রিয়মাণ। আমার ছন্দা ঠিক যেন অধরা কোনো নক্ষত্র কিংবা গভীর রহস্যময় সমুদ্র, যে কিনা দূর থেকেও নিজেকে আকর্ষণীয় করে রাখতে পারে। আমাদের যুগল পথ চলার এক যুগ পার হলেও ছন্দা কখনো সেই সম্পর্কে একঘেয়েমি বা বিরক্তি আসতে দেয়নি। সে প্রতিনিয়ত নতুন করে সবকিছু ঢেলে সাজায়, ঠিক তার লেখার মতো। এক হাতে সংসার, সন্তান, আমার বৃদ্ধ মা বাবা, চাকরি, এমনকি আমার মতো একটা অলস ও সুবিধাভোগী মানুষকেও সে খুব যত্ন করে সামলে রাখে। প্রতিটি দায়িত্ব সে অত্যন্ত পরিপাটি ও মনোযোগ দিয়ে পালন করে। এই তো খানিক আগেও ছন্দা আমার সেলফোনে কল করে জানতে চাইল আমি খেয়েছি কিনা, ঠিক আছে কিনা। যে মেয়ে তার হাজবেন্ডের প্রতি এত কেয়ারফুল, সে কি করে পরকীয়ার মতো একটা নোংরা এবং অসামাজিক বিষয় নিয়ে ভাবতে পারে? নিজেকে এত নিচে নামাতে চায়? না না, এটা অসম্ভব। নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে। তবে কি ছন্দার ফেসবুক আইডি হ্যাক হয়েছে? চিন্তাটা মাথায় আসতেই ওর সেলফোনে কল করলাম। ছন্দা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না কিছু না। কি করছিলে? কিছু না। আমার বন্ধু নীরা ফেসবুকে বেশ কিছু ছবি আপলোড করেছে ওদের সিলেট ট্যুরের, তাই দেখছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে আইডি হ্যাক হয়নি, অন্য কোনো ব্যাপার। কিন্তু কি? এবার টেনশনে আমার বমি বমি ভাব শুরু হয়ে গেল। কি চলছে ছন্দার মনে? সে কি আমার অলক্ষ্যে অন্য কারোর সাথে? না, এটা অসম্ভব। যেই মেয়ে একটা সামান্য চকলেট পেলে কিংবা একটা লাল গোলাপ পেলে খুশিতে কেঁদে ফেলে কিংবা কখনো কখনো ছটফট করে, সে আর যাই হোক এমন নোংরামো করতে পারে না। অবশ্য অনেক দিন আমি ছন্দাকে চকলেট দেই না। ফুলও শেষ কবে দিয়েছে মনে নেই। ছন্দাও আজকাল এসব নিয়ে কিছু বলে না। বাচ্চাদের জন্য যখন এটা ওটা নিয়ে যাই, তখন অবশ্য খুব আগ্রহ নিয়ে আমার হাতে থাকা ব্যাগটার দিকে তাকায়। নিশ্চয়ই বাচ্চাদের জন্য কি এনেছি তাই দেখে। তখন ওর চোখে একটা কৌতূহল, একটা অনুসন্ধিৎসু ভাব থাকে। খানিক পরে আবার মিলিয়েও যায়। আমি তো এটা নিয়ে কখনো ভেবে দেখিনি। তবে কি আমার ব্যস্ততা, অনাগ্রহ ছন্দাকে এভাবে ভাবতে শেখাচ্ছে? কিন্তু ছন্দা তো জানে আমি ওকে আমার সবটা উজাড় করে ভালোবাসি। এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। কিন্তু কি করে? আচ্ছা, পরকীয়া তো একটা গোপন এবং নিষিদ্ধ ব্যাপার। এটা কি কেউ এভাবে ঢোল পিটিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করে? তাও আবার ছন্দার মতো মেয়ে। কি জানি কি মনে হলো, আবার ফেসবুকে ঢুকে ছন্দার আইডিতে ঢু মারলাম। না, এবার তো কোনো স্ট্যাটাস দেখলাম না। মানেটা কি? কি হচ্ছে এসব? তাহলে কি ছন্দা আমাকে কিছু বোঝানোর জন্য এমন করলো? আমি দেখেছি এটা নিশ্চিত হওয়া মাত্র আবার রিমুভ করে দিল। কিন্তু কেন? নাকি সত্যি সত্যি ছন্দার মনে আমার অগোচরে অন্য কেউ ডালপালা মেলে দিয়েছে? আমাকে জানতেই হবে, জানতেই হবে। ছন্দার বেশ কিছু ডায়েরি আছে লেখালেখি করার জন্য। তার মধ্যে হালকা নীল রঙের একটাতে সেই ইদানিং বেশি করে লিখছে। আমি কখনো ওর ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি করি না, কিন্তু আজ রাতে ছন্দা ঘুমিয়ে পড়া মাত্র আমি ডায়েরিটা নিয়ে বসার ঘরে চলে এলাম।
আমি জানি সারাদিন প্রচুর খাটাখাটুনি করে বলে ছন্দা গভীর ঘুম ঘুমায়। এ সময় ঝড় তুফান কিংবা ভূমিকম্প কোনো কিছুতেই তার ঘুম ভাঙে না। কাজে নিশ্চিন্ত মনে আমি আমার কাজ করে যেতে পারবো। ডায়েরিটা খোলা মাত্রই একটা সুন্দর গন্ধ মুহূর্তেই আমাকে আচ্ছন্ন করে ফেললো। বিয়ের প্রথম দিকে ছন্দার কাছে গেলে একটা অদ্ভুত গন্ধ পেতাম, কেমন যেন নেশা নেশা লাগতো। আজ অনেক দিন পর আবার সেই অনুভূতিটা ফিরে পেলাম। ইস, কর্মময় জীবনের ব্যস্ততা আমার কত অনুভূতি ভোতা করে দিয়েছে। ডায়েরিটা খুলেই আমি হতভম্ব হয়ে গেলাম। এখানে একটাও গল্প বা কবিতা লেখা নেই, সব ছন্দার মনের কথা, কষ্ট, অভিমান, ক্ষোভে ভরা। ওর মনে এত কষ্ট, আর আমি জানতেও পারিনি। ছন্দা এক জায়গায় লিখেছে, কত সহজেই আমার জন্মদিনটা হারিয়ে গেল। 5টা বছর হলো শাহেদ ভুলে গেছে। তাই তো, কতদিন হয় আমি ছন্দার জন্মদিনে শুভেচ্ছা জানাই না, কোনো উপহার দেই না। অথচ আমার প্রতিটি জন্মদিনে ছন্দা নিজের হাতে আমার প্রিয় ফ্লেভারের কেক বানায়, প্রিয় খাবারগুলো রান্না করে, আমাকে আনন্দে আনন্দে ভরিয়ে রাখে। আর আমি পরের পৃষ্ঠায় লেখা, কোমর পর্যন্ত ছড়ানো দীঘল চুলগুলো কেটে ঘাড় অব্দি নিয়ে এলাম। শাহেদের কোনো বিকার নেই। আর এক জায়গায় লেখা, মাছ ভাজতে গিয়ে তেল ফুটে পড়ে চোখের ঠিক নিচে একটা কালো ফোসকা পড়েছে, বেশ যন্ত্রণা হচ্ছে। 7-8 বছর আগেও আমার কিছু হলে শাহেদ কত অস্থির হয়ে যেত। এখন চাঁদের কলঙ্কের মতো আমারও সবকিছু ওর চোখে সয়ে গেছে। পুরো ডায়েরি জুড়ে এরকম ছোটখাটো নানান অভিযোগ আর অভিমানে ভরা। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ছি আর ভাবছি, বালুর পাহাড়ের মতো ছোট ছোট অভিমান জমতে জমতে ছন্দার মনেও তো অভিমানের পাহাড় জমে গেছে, আর আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি। এই পাহাড় আমি ভাঙবো কি করে? কিন্তু যে উদ্দেশ্যে আমি চুরি করে গোপনে ছন্দার ব্যক্তিগত সম্পদ নাড়াচাড়া করছি, তার তো কোনো হদিসই পেলাম না। পরকীয়া প্রেমের বিন্দুমাত্র আভাস কোথাও পেলাম না, বরং সবটা জুড়ে শুধু আমার ছন্দার দীর্ঘশ্বাস আর অভিমান হাঁসফাঁস করছে। আমি একটা একটা করে পাতা উল্টাচ্ছি, আর ছন্দার অভিমানগুলো আমাকে একটু একটু করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। মাঝামাঝি এসে একটা চিঠি চোখে পড়ে গেল, 5 দিন আগে লেখা। প্রিয় সাহেব, আমি জানতাম না আসবাবপত্রের মতো কখনো কখনো মানুষও পুরনো হয়ে যায়। তোমার বদৌলতে আমি এই অমোঘ সত্যিটা আবিষ্কার করতে পেরেছি। আমি প্রতিদিন আমাদের বাইরের বারান্দায় রাখা জুতার র্যাকটা দেখি আর ভাবি, তোমার কাছেও আমার জায়গাটা এখন এর মতোই, শুধু প্রয়োজনের। যখন দরকার কেবল তখনই মনে পড়ে। শেষ কবে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো তোমার মনে আছে? জানি মনে নেই, থাকার কথাও না। আমাদের বিয়ের পর প্রথম 2 বছর তুমি প্রায় প্রতিদিনই অফিস ছুটির পর আমাকে নিয়ে উদ্দেশ্যহীনভাবে রিকশায় ঘুরে বেড়াতে। আমরা কখনো আইসক্রিম, কখনো বা সোলেমান ভাইয়ের দোকানের গরম পেঁয়াজু খেতে খেতে রিকশায় ঘুরতাম। একদিন ঝুম বৃষ্টিতে ভিজে সে কি জ্বর বাঁধালাম দুজনে। তুমি জ্বরের ঘোরে সারা রাত শুধু ভুলভাল বকেছিলে। আর একদিন আমরা গ্রামের দিকে কোনো একটা ছবির মতো সুন্দর রাস্তায় রিকশায় ঘুরছিলাম। তখন সবে গাছে গাছে বাদল দিনের প্রথম কদম ফুলেরা নিজেদের মেলে ধরতে শুরু করেছে। কদম ফুল আমার প্রিয় বলে তুমি 7-5 কিছু না ভেবেই কোনো এক গৃহস্থের বাড়ির একটা অপেক্ষাকৃত ছোট গাছের বড় একটা ফুল শহর ডালটা ভেঙে সে কি বিপদটাই না পড়েছিলাম আমরা। ভাগ্যিস সেই রাস্তায় তাদের রামধোলাই থেকে কোনো মতে বেঁচে গিয়েছিলাম। এত ভোগান্তির পরও কি সুন্দর ছিল সেই দিনগুলো। তুমি হয়তো জানো না, আমার অসহায় এবং একাকী মুহূর্তের সঙ্গী এই স্মৃতিমাখা দিনগুলো। এর পর 2 বাবু এলো আমাদের। ওদের সহার্চের এখনো আমাদের প্রতিটি দিন ভোরের স্নিগ্ধ বাতাসের মতোই নির্মল সুন্দর হয়ে থাকে। সেই নির্মলতায়, সেই সৌন্দর্যে তুমি আছো, আমি আছি, আমাদের সন্তানও আছে, আমার মাঝে তুমি আছো। কিন্তু তোমার নিত্যদিনের ছন্দে গাথা জীবনের কোথাও আমি নেই। ভুল বললাম, আমি আছি শুধুমাত্র তোমার প্রয়োজনে, তোমার চাহিদায়। এখন আর কষ্ট হয় না। কষ্ট হতে হতে কষ্টটাও হাঁপিয়ে উঠেছে। বরং বলা ভালো, কোনো অনুভূতি হয় না। যদি হতো তাহলে তো আমি রাগ করতাম, অশান্তি করতাম, ঝগড়াঝাটি করে তোমার সাথে একটা বড়সড় ঝামেলা বাঁধিয়ে ফেলতাম। কিন্তু পারি না, কারণ আসলে এত কিছুর পরেও দিন শেষে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার তীরেই নোঙর ফেলি। মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছে হয় অনেক দূরে চলে যাই,
তোমাকেও একটা সুযোগ দেওয়া দরকার যে তুমি আসলে কেমন থাকতে পারো আমাকে ছাড়াই। আমি এখন শুধু তোমার নিত্যদিনের অভ্যাস, তোমার প্রয়োজন, যা কিনা একদিন ছিল অস্তমিত সূর্যের মতো মাধুর্যময় ভালোবাসা, একদম নিখাত টলটলে জলের মতো স্বচ্ছ। আমি অভিযোগ করতে জানি না, যদি পারতাম অভিযোগ করতাম, অনুযোগ করতাম, কিন্তু এই অপদার্থ আমি সেইটুকুও পারি না। শুধু পারি তোমাকে নির্হারা পাখির মতো জাপটে ধরতে, ভালোবাসতে। ভালো থেকো তুমি আজীবন, আমৃত্যু। তোমার ছন্দা। কতক্ষণ তন্ময় হয়েছিলাম বলতে পারছি না। এ আমাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিল ছন্দা। ছন্দার জীবনে যেমন শাহেদ ধ্রুবতারা, তেমনি শাহেদের জীবনেও তো ছন্দা ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। তাহলে এত অভিমান এলো কোথা থেকে? আর ছন্দার অভিযোগ, অনুযোগের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ সত্যি এবং সঠিক। সত্যি তো, আমি ওর কোনো যত্ন করি না, করার প্রয়োজনও মনে করি না। আমি একরকম ধরেই নিয়েছি, যেমনই হোক যাই হোক ছন্দা আমার কাছে থাকতে বাধ্য। কিন্তু তারও যে কিছু শারীরিক মানসিক চাহিদা থাকতে পারে, এটা তো ভুলেই গেছি। অথচ আমার শারীরিক মানসিক প্রয়োজনে সময় মতো সবটাই ওর কাছে থেকে বুঝে নিতে কার্পণ্য করি না তো? কর্মময় জীবন, ব্যস্ততা, সংসার আমাকে এতটাই স্বার্থপর আর আত্মকেন্দ্রিক বানিয়েছে যে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। ছন্দার পরকীয়া প্রেমের কোনো হদিস তো কোথাও পেলামই না। উপরন্তু আমি নিজেকে আবিষ্কার করলাম একটা তীব্র জ্বালাময়ী অপরাধের সাগরে। এবার আরও পরিষ্কার বুঝতে পারছি যে ওটা ছিল শুধুমাত্র আমাকে দেখানোর জন্য আমার উপরে তীব্র অভিমানের ফল। কিন্তু বছরের পর বছর ধরে আমি একটু একটু করে যেভাবে ছন্দার নির্মল স্বচ্ছ মনটাকে বর্ষার কালো মেঘে ঢেকে দিয়েছি, তা থেকে মুক্তি পাবো কি করে? আমি কি আর কোনোদিন আমার ছন্দাকে সেই কদম ফুলের মিষ্টি গন্ধমাখা সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? ভোর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। আজ আর কিছুতেই অফিসের কাজে মন দিতে পারছি না। 11টা নাগাদ জরুরি প্রয়োজন আছে বলে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। মাথার ভেতরে এখনো ছন্দার অভিমান গন্ধভরা চিঠিটাই ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক আমাকে এই অভিমানের পর্বত ভাঙতেই হবে, কিন্তু কিভাবে? শুকনো দৃষ্টিতে ছন্দা আমার দিকে তাকিয়ে আছে। না, এই দৃষ্টিতে কোনো অভিমান নেই, অভিযোগও নেই, কেমন যেন একটা দায়সারা ভাব, যেন বলতে চাইছে, কি চাই তোমার বলো, আমি এক্ষুনি দিচ্ছি। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ভেজা শরীর দেখেও ছন্দা বিচলিত হচ্ছে না। এবার আমিও মনে মনে একটু আহত হলাম। সাথে সাথেই আবার নিজেকে সামলে নিলাম। যেই আগাছা আমার অযত্নে ভয়ঙ্কর বিষগাছ হয়ে উঠেছে, সেটা উপড়ে ফেলার দায়ও একান্ত আমার। আমি পিছনে লুকিয়ে রাখা কদম ফুল ভর্তি হাত দুটো সামনে এনে ছন্দার সামনে ধরলাম। ছন্দা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। ওর নিষ্প্রাণ চোখ দুটো ধীরে ধীরে জলে ভেজা শাপলা ফুলের মতো হয়ে যাচ্ছে। এই তো আমি আমার 10 বছর আগের ছন্দাকে ফিরে পেতে শুরু করেছি। এবার পকেট থেকে ওর প্রিয় ডার্ক চকলেটটা হাতে দেওয়া মাত্রই ছন্দা আমার বুকে আছড়ে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি কিছু বলছি না, এবারও স্বার্থপরের মতো শুধু ওর নিষ্পাপ ভালোবাসার উষ্ণতা নিচ্ছি। আর ভাবছি আমি বোকার মতো হারাতে বসেছিলাম আমার আমিত্বকে, আমার সত্তাকে, যা কিনা একটু যত্ন আর ভালোবাসা আমাকে প্রতিদিনই সাজাতো নতুন করে। না বুঝে কাউকে সন্দেহ করা ঠিক না। আসুন আমরা আমাদের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শিখি, তার মতামতের গুরুত্ব দেই। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।